মাঝখানে ওয়াইফাইটা একটা করে কমেন্টস এখানে দেখা যায় তাই না? কমেন্টস ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? প্রথমে একটু দুঃখ প্রকাশ করতেছি যে আজকে একটু কারিগরি সমস্যার কারণে আমি ক্লাসে ঢুকতে 12 মিনিটের মতো লেট হয়ে গেছে। সো ফুলি সব কিছু দেখতে পাচ্ছ এবং ঠিক আছে। আমাকে একটু জানাও যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং সব কিছু ওকে আছে কিনা। তো একটু জানিয়ে দাও, দেন আমরা শুরু করব আজকে আমাদের বাংলার শেষ ক্লাস। আমার কথা শুনতে পাচ্ছ কিনা? ওকে, অনেকে জয়েন হয়েছে। ওকে আছে। আমি আবার দুঃখ প্রকাশ করছি যে আমি একটু ক্লাসে ঢুকতে লেট হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি শুরু করি। আজকের ক্লাসটা শুরু। এখানে কমেন্ট কই দেখা যায়? আচ্ছা ঠিক আছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসে আমরা সিরাজউদ্দৌলা, এই যে আমাদের যে নাটকটা আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখন সিরাজউদ্দৌলা নাটক আলোচনা করতে গেলে আমাদেরকে বেশ কিছু বিষয়ে একটু জানতে হবে। ওকে, ঠিক আছে, একটু জানতে হবে এখানে। ওকে, তো আমরা এখন সেই সব বিষয়গুলো নিয়ে প্রথমত একটু আলাপ আলোচনা করব। তো এইটা মূলত একটা নাটক। এটা কি? এটা কমায় কিভাবে? এখানে এইটাতে, তাই না? আচ্ছা ওকে, এখানে এটা একটা নাটক। ইহা একটি নাটক, ঠিক আছে? ওকে, ভেরি গুড। আচ্ছা, সবাই একটু মেনশন দিয়ে দাও, আরো অনেকে যুক্ত হোক, দেন আমরা তাহলে শুরু করব ক্লাসটা। তো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ভেরি গুড। তো আজকে শেষ ক্লাস, কিছু কথাবার্তা হবে এবং আমরা ক্লাসের শেষে একদম অলরেডি তোমরা সাজেশন পেয়ে গেছো। কারা কারা নির্মিত অংশের সাজেশন কারা কারা পাইছো? একটা হাত তোলো। কারা তোমরা যারা নির্মিত অংশের সাজেশন পেয়েছো? ওকে, নির্মিত অংশের সাজেশন কারা পাইছো বলো তো? ওকে, নুসরাত জাহান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। একটু চাটা খাওয়ানো যাবে? খুব ক্ষুধার্ত। ঠিক আছে, তাহলে শুরু করি। আজকে আমরা এমন একটা নাটক নিয়ে আলোচনা করব যেটা বাংলা সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্ববহ, অত্যন্ত ফেমাস, বিখ্যাত। ইভেন আমরা যারা বাংলায় পড়াশোনা করেছি, বাংলায় অনার্স করেছি, আমাদের এই নাটকটা পাঠ্য ছিল। আমরা ইন্টারমিডিয়েটও এটা পড়েছি, আবার আমরা অনার্সে যখন বাংলা পড়েছি তখন আমাদের এই নাটকটা আমাদেরকে পড়তে হয়েছে। তো এই নাটকটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা মূলত একটা ইতিহাস আশ্রিত নাটক। নাটকের অনেকগুলো টাইপ আছে। তো এই নাটকটা হচ্ছে ইতিহাস আশ্রিত নাটক, অর্থাৎ এই নাটকে ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে লেখক আলোচনা করেছেন। ঠিক আছে, সাজেশন পেয়েছো? ওকে, ভেরি গুড। অ্যান্ড আজকের ক্লাসে ওই সাজেশনগুলো ভালো করে পড়ে নিবা, আর যারা সাজেশন পাও নাই তারা গ্রুপে দেখে নিবা, সাজেশনটা আছে। আজকে আসলে আমার মানে তোমরা কি বুঝতে পারতো যে আজকে আমি অন্য জায়গা থেকে ক্লাস নিতেছি? এটা কি তোমরা বুঝতেছো যে আমি আজকে অন্য জায়গা থেকে ক্লাস নিতেছি? আজকে বেসিক্যালি আমি আমার যে স্মার্ট বোর্ড আমার বাসা সেটা নষ্ট, তোমাদের শেষ ক্লাস। এখন আমি 10টার দিকে যখন স্মার্ট বোর্ড যখন ওপেন করব, তখন আমার মনে হয়েছে যে আসলে মানে স্মার্ট বোর্ডটা আমার নষ্ট। ওপেন করবো মানে কি, আমার তখন 10টার দিকে আমার ঘুমের ভিতরে মনে পড়ছে যে আমার স্মার্ট বোর্ডটা নষ্ট। তখন ফোন করলাম, বললো যে ভাই আজকে শেষ ক্লাস মিস দিন না, বলা পাইন হ্যাঁ অখুশি হয়ে যাবে। কি আর করব, আমি সেই বাসা থেকে 40 মিনিটের ভিতরে আমার বাসা থেকে আমি এখানে আসছি, বাইক নিয়ে এখানে চলে আসছি। তা আসছি এ কারণে যে তোমাদের শেষ ক্লাসের শিডিউলটা আজকে আর মিস না করি, ক্লাসটা নিয়ে ফেলি। এই তোমাদের একটা ক্লাসের জন্য আমি বন্দিপাঠশালা স্টুডিওতে আসছি, ক্লাস নিতেছি। ঠিক আছে ভাই, সাজেশন পাই নাই, না পাইলে ওখান থেকে সাজেশন নিয়ে নিও, বুঝছো? আচ্ছা, তো আমরা শুরু করি। প্রথমত হচ্ছে এটা একটা ইতিহাস আশ্রিত নাটক। এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, তার ভিতরে মূলত পলাশীর যুদ্ধের মূল বিষয়, এই নাটকের মূল বিষয়বস্তু হচ্ছে পলাশীর যুদ্ধ। কিসের যুদ্ধ বলতো? পলাশীর যুদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, পলাশীর যুদ্ধ এটা কেন হয়েছে? এই পলাশীর যুদ্ধ হওয়ার পেছনে অনেকগুলো কারণ ছিল। নবাব সিরাজ তার নানা আলীবর্দী খাঁর মৃত্যুর পর নবাব সিরাজ সিংহাসনে আরোহণ করে। নবাব সিরাজ যখন সিংহাসনে আরোহণ করে তখন এটা অনেক ধরনের মানুষ, প্রাসাদের অনেক মানুষ এটা মেনে নিতে পারে নাই। 23 বছর বয়সে এই চ্যাংরা ছেলে কিভাবে
সে কিভাবে কি হয়ে যায়, নবাব হয়ে যায়, এটা তারা মেনে নিতে পারেনি। ফলে দেখা যায় বিভিন্ন দলে মানুষজন ভাগ হয়ে গিয়েছে। তার ভিতরে তার নিজের খালা গসটি বেগম, এই যে গসটি বেগম ছিল, এই গসটি বেগম অন্যতম একজন ক্যারেক্টার, অন্যতম একজন মানুষ ছিল যে নবাব সিরাজের বিরোধিতা করেছে। সেই সাথে মীর জাফর, হ্যাঁ, এই যে মীর জাফর, সেও কি করেছে, তার বিরোধিতা করেছে। আরো অনেক মানুষজন ছিল। তখন দুইটা শ্রেণীতে ভাগ হয়ে গিয়েছে, একটা হচ্ছে নবাবের পক্ষে, আর একটা হচ্ছে নবাবের বিপক্ষে। নবাবের পক্ষে আসলে তেমন কোনো মানুষই ছিল না। নবাবের স্ত্রী লুৎফা ছিল তার পক্ষে, নবাবের দুজন বিশ্বস্ত সেনাপতি ছিল নবাবের পক্ষে, নবাবের মা আমেনা বেগম ছিল তার পক্ষে, অর্থাৎ সিরাজের মা। এছাড়া নবাবের পক্ষে হাতে গোনা 5-6 জন মানুষ ছাড়া কেউই নবাবের পক্ষে ছিল না, সবাই নবাবের বিপক্ষে ছিল। এখানে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ইংরেজদের। ইংরেজরা তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে তারা বাংলায় ব্যবসা করতেছে। আমি কি বুঝাইতে পারছি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে ইংরেজরা বাংলায় তারা ব্যবসা করতেছে, বাংলাদেশে তারা এসে ব্যবসা করতেছে। তো ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছে তারা মূলত ব্যবসা করার উদ্দেশ্যে, কিন্তু ইংরেজরা ধীরে ধীরে ব্যবসার থেকেও এদেশে রাজনীতিতে তারা বেশি ফোকাস করতেছে, পলিটিক্সে বেশি ফোকাস করতেছে। ইংরেজরা তখন তারা আস্তে আস্তে চিন্তা করতেছে যে এদেশটাকে তারা কি করবে, শাসন করবে, শোষণ করবে। তখন এই যে নবাবের বিপক্ষে মীর জাফর, গসটি বেগম, এরা যারা ছিল, এরা ইংরেজদের সাথে হাত মিলিয়েছে, এবং ইংরেজদের সাথে হাত মিলিয়ে একটা সময় তারা এই বাংলাকে ইংরেজদের হাতে তুলে দিয়েছে। আমরা যদি দেখি আমাদের বাংলাকে দীর্ঘ সময় ধরে ইংরেজরা শাসন করেছে, ইংরেজরা আমাদেরকে শোষণ করেছে। এরপর আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে পাকিস্তান। পাকিস্তানের থেকেও ইংরেজরা আমাদেরকে বেশি শাসন শোষণ করেছে। এরপর পাকিস্তান থেকে হয়েছে আজকের বাংলা। তবে এই যে আমরা যে বাঙালি, আমাদের শেকড় বা আমাদের অতীত ইতিহাস আমরা যদি দেখি, তাহলে দেখবো যে ইংরেজদের সাথে আমাদের অনেক কিছু। এই বাংলা, এই বাঙালি, আমরা একটা সময় ছিলাম বর্বর, আমরা একটা সময় ছিল যখন আমরা ছিলাম অশিক্ষিত, খ্যাত। আজকের বাঙালিকে অনেক কিছু ইংরেজরা শিখিয়েছে, অনেক কিছু ইংরেজরা শিখিয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা, যে কোনো জিনিস ইংরেজরা শুরু করেছে। তাদের অবদান, তারা আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, কিন্তু তারা আমাদেরকে অনেক জায়গাতে তারা আমাদেরকে আধুনিক করেছে, এটা আমাদেরকে মানতে হবে। ইংরেজরা যখন এই ভারতবর্ষে প্রথম বিশ্ববিদ্যালয় তারা স্থাপন করেছিল, পোর্ট উইলিয়াম কলেজ বা কলেজ প্রথম স্থাপন করেছিল, তারা এই দেশে এসেছিল, তারা এদেশে এসেছিল ব্যবসা করার জন্য। কিন্তু এই দেশে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানুষজন যখন এসেছিল ব্যবসা করার জন্য, কর্মচারীরা, তারা তো এদেশের বাংলা জানে না। তারা কি বাংলা জানে? বাংলা জানে না। এখন ধরো তোমাকে আমি বললাম যে তুমি আমেরিকা চলে যাও, কিন্তু তুমি ইংরেজি জানো না, তাহলে কি তুমি আমেরিকাতে গিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবা? তোমার কোনো জিনিস লাগবে, তুমি দোকানে গিয়ে বলতে পারবা ভাই এটা দেন? না, পারবে না। তখন ইংরেজ কর্মচারীরা বাংলায় এসে এই ধরনের একটা ঝামেলায় তারা সম্মুখীন হলো। যখন তারা এই সমস্যার সম্মুখীন হলো, তখন তাদের মনে হলো তাদের আসলে বাংলা শেখা দরকার। ইংরেজ কর্মচারী বাঙালিদের বাংলাদেশে এসে মাছ কিনতে গেছে, মাছ, তা একটা ইলিশ মাছ দেখে দোকানদারকে বললো হাউ মাছ। দোকানদার বলে হাউ মাছ নাই ভাই আমার কাছে, বলে হাউ মাছ, দূর ভাই, হাউ মাছ নাই, এটা ইলিশ মাছ, নিলে নেন, এটা ইলিশ মাছ, আমি হাউ মাছ বিকি, হাউ মাছ কি? তখন এভাবে তারা নিজের ভাষা প্রকাশ করতে গিয়ে তারা আসলে বাংলা না জানার কারণে তার বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তখন পোর্ট উইলিয়াম কলেজ সেখানে স্থাপন করা হয়। ঠিক আছে? এইভাবে বাংলায় আসলে ইংরেজদের আধিপত্য হয়েছে। ইংরেজরা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন কিছুতে, হ্যাঁ, আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি, এবং এই জন্য বাঙালিদেরকে বলা হয় বাঙালিরা হচ্ছে শঙ্কর জাতি। ওই যে ইংরেজরা আসছে ব্যবসা করার জন্য, এখন ইংরেজ এক বেটা আসছে, দেখতে শুনতে খুব, হ্যাঁ, মোটা সোটা, লম্বা, বুঝছো, ফর্সা। এখন এই দেশে ব্যবসা করার জন্য এসে তারা বাঙালি নারীদেরকে তারা বিয়ে করেছে, বাঙালি মেয়েদেরকে। এখন বাঙালি মেয়েরা কি আর এরকম সেই পুরুষের মতো এত শক্তি, এত, হ্যাঁ, উঁচু হবে, এত লম্বা হবে, এত ফর্সা হবে? হবে না। তখন দেখা যায় যে বাবা বেশি ফর্সা, বাবা বেশি লম্বা, কিন্তু মা অত ফর্সা না, বাঙালি মেয়ে, মা অত লম্বা না। তো এখন যেটা আসবে,
দুজনের মিলনের ফলে আরেকটা জিনিস আসবে, আরেকটা ছেলে সন্তান পৃথিবীতে আসবে। তো সে দেখা যায় একটু বাপের একটু মায়ের। বাঙালি এমনি এমনি হয়ে গেছে শঙ্কর। কথাকে বুঝো নাই? কথা বুঝছো? ওকে, ভেরি গুড। এইবার আমরা একটু চলে যাই মেইন বিষয়বস্তু। হোপফুলি আমরা বুঝতে পারছি। তো এই যে তখন দুই পক্ষ, ইংরেজ মির্জাফর, ঘসির বেগম, এরা আর নবাবের যে কয়েকজন সৈন্য ছিল তারা মিলে পলাশির যুদ্ধ করে, এবং সেই যুদ্ধে নবাব সিরাজ হেরে যায়, এবং হেরে গেলে বাংলাটা আস্তে আস্তে কার দখলে চলে যায়? ইংরেজদের দখলে চলে যায়। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তো চলো তাহলে আমরা একটু পড়াশোনা করি, দেখা যাক কি হয় নাকি। আচ্ছা, কি রে ভাই, কনে কনে যায়। এখন ভাই এখানে আমরা অনেক কিছু পাবো। এখানে হচ্ছে লেখকের যে সাহিত্যকর্ম সেটা আমরা পাবো। এখানে দেখো লিখেছেন কে? সিকান্দার আবু জাফর, তোমরা সবাই জানো। এন্ড এখানে একটু বলে দিই, সিকান্দার আবু জাফর, তার মৃত্যু দেওয়া আছে এবং তার ছাত্র জীবন, অনেক কিছু দেওয়া আছে, কর্মজীবন, এগুলো একটু পড়ে নিবা, পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর চলো, লেখকের নাটক রয়েছে। নাটকের ভিতরে রয়েছে কি? সুকুন্ত উপাখ্যান, মাকড়সা, এরপর হচ্ছে মহাকবি আলাওয়াল, এগুলো থেকে মাঝে মধ্যে এমসিকিউ আসে। তারপর হচ্ছে তার উপন্যাসের ভিতরে রয়েছে মাটি আর অশ্রু, পুরবী, নতুন সকাল। কিশোর উপন্যাস রয়েছে জয়ের কথা, নবী কাহিনী। কাব্যগ্রন্থের ভিতরে রয়েছে প্রসন্ন প্রহর, কবিতা, বৈরী বৃষ্টিতে, ইত্যাদি অনেক কিছু। এগুলো তার যাচ্ছি না। তো এখন আমরা একটু চলে যাই পলাশী যুদ্ধের কারণ। অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। ইংরেজরা নবাবের প্রাসাদের মানুষজন ইংরেজদের সাথে হাত মিলিয়েছে। ইংরেজরা এদেশের মানুষকে শাসন করত, শোষণ করত। নবাব সেটা মেনে নিতে পারে না। ইংরেজরা এসে এখানে দুর্গ গঠন করেছে, তাদের প্রাসাদ বানিয়েছে, কিন্তু নবাবকে তারা জানায় নাই। অনেকগুলো কারণে নবাবকে তারা আসলে নবাবই মনে করতো না। এরকম বেশ কিছু কারণে পলাশীর যুদ্ধ আসলে সংগঠিত হয়েছে। তো আমরা এই পলাশীর যুদ্ধ বা এইটার আমরা একটু ঘটনাটা একটু ভালো করে পড়ি। তো চলো আমরা এই নাটকটা একটু সংক্ষেপে পড়ার জন্য চেষ্টা করি। তো প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে দেখা যাচ্ছে নবাব সিরাজ পোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে ক্ল্যাটন এবং ড্রেক পরাজয় নিশ্চিত জেনে দুর্গ হতে পলায়ন করে। এই যে ক্ল্যাটক, এরপর হচ্ছে তারপর হচ্ছে ড্রেক, এরা হচ্ছে ইংরেজ। তো একদম নবাব সিরাজউদ্দৌলা নাটকের একদম শুরুর দিকে, প্রথম দিকে আমরা দেখতে পাই নবাব সিরাজ এই যে পোর্ট উইলিয়াম দুর্গ যেটা ইংরেজদের ছিল, এখানে আক্রমণ করে নবাব সিরাজ এদেরকে কি করে? ক্ল্যাটক, এরপর হচ্ছে ড্রেক, এদেরকে পরাজিত করে। পরাজিত করার পরে নবাব দুর্গ দখল করে, কলকাতার নাম দেন আলীনগর। তাহলে এইবার নবাব তাদেরকে এখান থেকে বিতাড়িত করেন এবং কলকাতাকে নতুন নাম তিনি দেন। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে কলকাতার নতুন নাম দেন কি? উত্তর হচ্ছে আলীনগর। এরপরে এই আলীনগরে মানিক চাঁদকে তিনি আলীনগরের দেওয়ান বা কলকাতার দেওয়ান নিয়োজিত করেন, অর্থাৎ কলকাতার সমস্ত পাওয়ার তাকে দেওয়া হয়। দেওয়ান হিসাবে নিয়োজিত করা হয় কাকে? মানিক চাঁদকে। এবং হলইলকে বন্দী করে রাজধানী মুর্শিদাবাদে নিয়ে যান। এরপর আমরা দেখি দ্বিতীয় দৃশ্য দেখতে পাই, কলকাতা থেকে তারা খেয়ে ইংরেজরা পোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয়, অর্থাৎ তাদেরকে পোর্ট উইলিয়াম দুর্গ থেকে কি করছে? বের করে দিছে। এখন তারা সমুদ্র পথে পোর্ট উইলিয়াম যে জাহাজ আছে সেখানে তারা অংশ নেয়। সেখানে পরিকল্পনা করে কিভাবে আবার কলকাতায় ফিরা যায়, অর্থাৎ তাদেরকে সেখান থেকে বের করে দিছে। এখন তারা আবার প্ল্যানিং করতেছে কিভাবে তারা আবার কলকাতাতে ফিরবে। হলওয়েল ওয়ার্ডস যুক্তি করে এখানে আসে, মানে তারা যুক্তি করে, এটা যুক্তি হবে, যুক্তি করে এখানে আসে। উমিচাঁদের চিঠি থেকে জানা যায় যে সে মানিকচাঁদের সাথে হাত করেছে। তো এই উমিচাঁদ কি? এই উমিচাঁদ হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে টাকার জন্য যে যা ইচ্ছা তা করে। টাকার জন্য সে একবার ইংরেজের পক্ষ নেয়, টাকার জন্য সে আবার নবাবের পক্ষ নেয়। তো সে ইংরেজদেরকে চিঠি দিয়ে জানিয়েছে যে কলকাতার যে দেওয়ান মানিকচাঁদ, এই মানিকচাঁদকে সে কিছু টাকা পয়সা দিয়ে কনভিন্স করে ইংরেজদেরকে আবার কলকাতায় ঢুকতে দিবে। আচ্ছা, ইংরেজরা আবার কলকাতায় ফিরতে পারবে, তারা আবার ব্যবসা বাণিজ্য করতে পারবে। চিঠিতে আমরা এও জানতে পারি শৌকত জং নবাব সিরাজের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এই শৌকত জং হচ্ছে ঘসিটি বেগম, তার সম্পর্কে বলা হয় তার প্রথম যেই তার স্বামী, তার স্বামীকে, এখানে অনেক ইতিহাস রয়েছে, আমি সেটা আস্তে আস্তে বলবো। তো শৌকত জং হচ্ছে ঘসিটি বেগমের পালক পুত্র। শৌকত জংকে ঘসিটি বেগমের পালক পুত্র। ঘসিটি বেগম তার ইচ্ছা ছিল যে সে রাজমাতা হবে, কিন্তু তার কোনো সন্তান হচ্ছে না। তখন সে একটা পুত্র সন্তান সে দত্তক নেয়। এর নাম হচ্ছে ঘসিটি বেগম। কিন্তু ঘসিটি বেগম সে সব সময় দুটো জিনিসে সে আসক্ত ছিল। একটা হচ্ছে সে বোতলে আসক্ত ছিল, আরেকটা হচ্ছে সে এই জিনিসটাতে আসক্ত ছিল, বুঝছো? এখন বোতলে যে আসক্ত, বেডিতে যে আসক্ত,
সেই পুরুষ জীবনে কখনো রাজা হতে পারবে, নবাব হতে পারবে, এটা কি বিশ্বাস করা যায়? তার তো চিন্তাধারা সবকিছু এটা নিয়েই থাকবে। তো কাজেই তখন একটা প্রবলেম, আর কিছু নাই। বিস্কুট টিস্কুট সকালে খাই নাই তো, বুঝতে হবে না, ঠিক আছে? তো এখন যে মানুষ বোতলে আসক্ত আর যে মানুষ বেডিতে আসক্ত, সেই মানুষের উন্নতি জীবনও হবে না। সেই মানুষ কখনোই স্বাভাবিক তার যে কার্য দক্ষতা সেটা আস্তে আস্তে লোপ পায়। এখন সেই প্রস্তুতি নিচ্ছে নবাব সিরাজের বিরুদ্ধে আক্রমণ করবে। সবাই জানে যে গসরি বেগমের এই বোতলখোর ছেলে সে কখনোই কি করতে পারবে না, ক্ষমতায় আসতে পারবে না, এটা তারা মোটামুটি জেনে গেছে। ওকে, আচ্ছা, এবার চলো আমরা একটু এরপরে একটু ভালো করে দেখিনি। এরপরে যদি খেয়াল করে দেখি, এরপরে হচ্ছে তৃতীয় দৃশ্য আমরা একটু দেখি। তৃতীয় দৃশ্যে দেখা যায় উমিচাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ সবাই ষড়যন্ত্র লিপ্ত হয় গসটি বেগমের বাড়িতে। এই যে এখানে গসটি বেগমের যে বাড়ি সেটা হচ্ছে মতিঝিল প্রাসাদ, মতিঝিল প্রাসাদ। হ্যাঁ, তো এখন এই যে ইংরেজের বিপক্ষে যারা ছিল, উমিচাঁদ, এরপর হচ্ছে রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ, এরা সবাই এবার গসটি বেগমের বাসায় তারা আবার প্ল্যানিং করতেছে। হ্যাঁ, তারা আবার কি করতেছে, তারা আবার প্ল্যানিং করতেছে, বুঝছো? এখন তারা কি প্ল্যানিং করতেছে, কিভাবে নবাবকে তারা কি করবে, হটাবে। এখানে আবার তারা প্ল্যানিং করতেছে কি, নবাবকে তারা আবার কিভাবে মানে ক্ষমতা থেকে বাদ দিবে, কিভাবে সিরাজকে ক্ষমতাচ্যুত করে শওকত জংকে মসনদে বসানো যায়। মসনদ মানে হচ্ছে রাজার আসন। এই যে শওকত জংকে মসনদে বসানো যায়, এটা নিয়ে তারা প্ল্যানিং করতেছে। কারণ গসরি বেগম হচ্ছে খালা। এখন গসরি বেগমের যদি নিজের সন্তান থাকতো তাইলে গসরি বেগম কি করতো, রাজমাতা হওয়ার স্বপ্ন থাকতো। কিন্তু গসরি বেগম, এখানে অনেকগুলো ঘটনা আছে, ইন্টারেস্টিং ঘটনা। গসরি বেগম তার স্বামী, প্রথম স্বামী তাকে বিয়ে করছে, সে খুবই দুর্বল চিত্তের মানুষ ছিল। নাটকটা তোমরা যারা পড়েছো, খুবই দুর্বল, খুব সম্ভবত দুর্বল দেখে তার স্বামী সে আবার আরেকজনের সাথে, প্রাসাদের একজন সেনাপতির সাথে সে কি করেছে, প্রেম করেছে। তখন সেটা আলীবর্দী খাঁ বুঝতে পারে। আলীবর্দী খাঁ বুঝতে পেরে সিরাজকে হুকুম দেয় যে তুই গিয়ে তোর খালার ডার্লিংকে হত্যা কর। সিরাজ তখন গিয়ে তার খালার ডার্লিংকে হত্যা করে, কিন্তু তার খালা তারপর থেকে তার বিরুদ্ধে, যে তুই আমার ডার্লিংকে হত্যা করেছিস। তখন সে কি করে, আসলে ইয়েতে চলে যায়। তো প্রথমত তার স্বামী যে ছিল, নাটকে বলা হয়েছে সে খুবই দুর্বল চিত্তের মানুষ ছিল। কেমন দুর্বল, মানে তার প্রতি দুর্বল, ওই দুর্বল না, বুঝছো? মানে মানসিকভাবে দুর্বল না, শারীরিকভাবে সে দুর্বল ছিল, সেটা বলছে। তো এখন তারা সেটা নিয়ে প্ল্যানিং করতেছে। নবাব পরাজিত হলে কে কি সুবিধা পাবে তা নিয়ে আলোচনা হয়, কিন্তু সিরাজ সেটি টের পেয়ে ঘসরি বেগমকে বাড়ি নিয়ে যান এবং ঘসরি বেগমকে গ্রেফতার করে মুর্শিদাবাদে নিয়ে আসেন। নবাব জানে যে মতিঝিল প্রাসাদে কি হচ্ছে, তারা প্ল্যানিং করতেছে। তখন কি করে, তখন নবাব গিয়ে সেখানে আক্রমণ করে এবং তার খালাকে সে কি করে গ্রেফতার করে মুর্শিদাবাদ অর্থাৎ তার বাড়িতে নিয়ে যান, যাতে করে সে ষড়যন্ত্রমূলক কাজ করতে না পারে, যাতে করে তার খালা কি পারে, ষড়যন্ত্রমূলক। আমি আসলে সকালে খাই নাই, বুঝছো? আমি একটু খাইতে খাইতে ক্লাস নিই, তোমরা আবার মনে করিও না। আবার কেউ আবার একটু রেকর্ড করে দিয়ে আবার বলে দিও না যে হ্যাঁ একটা কি ক্লাস নেই, ক্লাসে আবার খায়। আচ্ছা, খেয়াল করো। হ্যাঁ, এরপর দেখো আমরা একটু প্রশ্ন সলভ করি। ও ভালো, দেখো আমি এখন খাই, তোমরা প্রশ্নটা সলভ করো। দেখ ছোট ভাই পাশে থেকে ক্লাস করতে, ছোট ভাইদের পরে বলে তুই রেকর্ড ক্লাস করে নিস। সলভ করো। এখানে কি বলছে, কলকাতা থেকে বিতাড়িত হয়ে ইংরেজরা কোথায় আশ্রয় নেয়? এখন মনে আছে, পোর্ট উইলিয়াম দুর্গ থেকে বিতাড়িত হয়ে তারা পোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নেয়, বুঝছো? তাহলে উত্তর হচ্ছে কি, সি। আচ্ছা, এখানে তো উত্তর যেটা পিডিএফ করার কারণে উত্তর চলে আসছে। সিরাজ ঘসরি বেগমকে গ্রেফতার করে কোথায় নেন? মুর্শিদাবাদে নিয়ে আসেন। জাস্ট টাইপটা দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এরপর আসো আমরা পরে যাই। হ্যাঁ, আচ্ছা, এবার আজকে শুক্রবার, ভাবছি আজকে ক্লাস নেওয়ার কোন প্ল্যানিং এ ছিল না, কলেজ নাই, কিছু নাই, বউ বাচ্চা নিয়ে আজকে বাসায়, মানে আমার বাপের বউ বাচ্চা আর কি, বুঝছো? হ্যাঁ, নিয়ে বাসায় থাকবো, কিন্তু হলো কই, দেখো আসে তোমাদের ক্লাস নিতে হইতেছে। আচ্ছা, এইবার দেখো প্রথম দৃশ্য। হ্যাঁ, নবাব তার প্রধান আমর্ত্য জগৎ শেঠ, প্রধান আমর্ত্য মানে কি, আমর্ত্য মানে হচ্ছে তার রাজ্যের প্রধান যে মানুষজন, জগৎ শেঠ, মির্জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ,
দরবারে ডাকেন। ইংরেজ কুঠিয়ালরা লবণ ব্যবসায়ীর স্ত্রীকে পাশবিক অত্যাচার করে মেরে ফেলেছেন, মারে আর নির্যাতন করে। এখন ইংরেজ ব্যবসায়ীর স্ত্রীকে ইংরেজরা কেন মারধর করে? এটার কারণ হচ্ছে ইংরেজরা লবণ ব্যবসায়ীদের কাছ থেকে 2 টাকা দিয়ে লবণ কিনতো, সব লবণ তারা কিনে ফেলে, তখন আর কার কাছে লবণ না থাকলে তারা সেই লবণ বিক্রি করতো 10 টাকা। তখন লবণের সংকট দেখা দিত। তখন নবাব বলেছে যে ইংরেজদের কাছে কেউ লবণ বিক্রি করতে পারবে না। তো এই লবণ ব্যবসায়ী সে ইংরেজদের কাছে বেশি দামে লবণ বিক্রি করতে চায়নি, না চাওয়ার কারণে তার স্ত্রীকে তারা পাশবিক অত্যাচার করেছে। নবাবের কানে এটা আসার পর নবাবের কাছে খুবই খারাপ লেগেছে যে আমার রাজ্যের একজন লবণ ব্যবসায়ীর স্ত্রীকে ইংরেজরা পাশবিক অত্যাচার করেছে। এটি কেন ঘটলো তা জানার জন্য, এর জন্য নবাব নিজেকে দায়ী করলেও মূলত উদ্দেশ্য ছিল তাদের পরামর্শে ইংরেজরা লবণ ব্যবসায়ীদের ইজারা দিয়েছিল। এবং ইজারা মানে হচ্ছে মানে ধরো এই জিনিসটা আমি তোমাকে, ধরো তোমার একটা পুকুর আছে, তো এই পুকুর 5 বছরের জন্য আমি তোমাকে কিছু টাকা দিলাম, এই পুকুর 5 বছর আমি ব্যবহার করবো, এখানে আমি মাছ চাষ করবো, এটা হচ্ছে ইজারা। যাদের উপর এসব দেখাশোনার ভার ছিল তাদের অবগত করা, তাদের প্রতিজ্ঞাবদ্ধ হয় যে ভবিষ্যতে তারা নবাবের পক্ষে কাজ করবে। অর্থাৎ এই যে মীর জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ এরা নবাবকে প্রতিজ্ঞা করেছে যে ভবিষ্যতে আমরা আপনার পক্ষে কাজ করব। দ্বিতীয় দৃশ্যে দেখা যায় দরবারে নবাব জগৎ শেঠ মীর জাফর, রাজবল্লভ, রায়দুল্লভ অপমান করায় এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য মীর জাফরের আবাসে মন্ত্রিসভায় যোগ দিয়ে ষড়যন্ত্র করে। অর্থাৎ দরবার নবাব এরা আবার কি করে, প্ল্যানিং করে, তাদের পরিকল্পনা বাস্তবায়নে ইংরেজদের কিভাবে হাত করা যায় তাও আলোচনা করে। যেভাবেই হোক মসনদে বসতে চায় মীর জাফর, মানে মীর জাফর কি করতে চায়, সে ক্ষমতায় বসতে চায়। এরপর আমরা দেখি তৃতীয় দৃশ্য, ষড়যন্ত্র চূড়ান্ত করার লক্ষ্যে মিরনের বাসায় একত্র হয় ষড়যন্ত্রকারীরা। রাজবল্লভ সভা শুরু হওয়ার পূর্বে মিরনের কাছে এসে তার দাবি পেশ করে চলে যায়। রাজবল্লভ বলে যে আমার হাতে, রায়দুল্লভ বলে যে আমার হাতে সময় নাই, আমার এই দাবি এগুলো যদি পূরণ হয় তাহলে আমি আপনাদের সাথে থাকবো। কিছুক্ষণ পর ক্লাইভ ও ওয়াটস হাজির হয়ে 2টো দলিল নিয়ে। ক্লাইভ আর ওয়াটস এরা হচ্ছে ইংরেজ, এরা হাজির হয় 2টো দলিল নিয়ে। নবাবের পরাজয়ের পর কে কি পাবে তা নিশ্চিত হতে চায় দলিলের মাধ্যমে। দলিলে এটি স্পষ্ট হয় যে মীর জাফরের নামে রাজা হলে দেশ শাসন করবে ইংরেজ কোম্পানি, অর্থাৎ ইংরেজ কোম্পানি মিন্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সভা শেষ হলে মোহনলাল সেখানে পৌঁছায়, কাউকেই খুঁজে পায় না। এই মোহনলাল হচ্ছে নবাবের পক্ষের সেনাপতি, নবাবের পক্ষের সেনাপতি। সে খোঁজ পায় যে এখানে তারা চক্রান্ত করতে, ষড়যন্ত্র করতেছে, কিন্তু সে সেখানে গিয়ে দেখে যে ততক্ষণে তাদের সবকিছু শেষ। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করে দেখো এই প্রশ্নটা, দেখো ভালো করে দেখো এটা কি কমন হয়েছে। দেখো প্রশ্নটা দেখো, ওকে, দুটি দলিল তৈরি করে কে? আচ্ছা, এরপর আমরা একটু দেখি তৃতীয় অঙ্ক। দেখা যায় প্রথম দৃশ্যে লুৎফুন্নেসার কক্ষে লুৎফা ও আমিনা বেগম, লুৎফা হচ্ছে তার স্ত্রী, আমিনা বেগম হচ্ছে তার মা, তারা দুজন উপবিষ্ট। ঘসেটি বেগম উপস্থিত হয়ে তার ক্ষোভ প্রকাশ করতে থাকলে সিরাজ সেখানে এসে খালাকে জানায় তিনি গৃহবন্দী। মানে তার বোন এবং তার বোনের মেয়ে বউকে ঘসেটি বেগম এসে তার ক্ষোভ প্রকাশ করতে যে তোর ছেলে এই করছে সেই করছে, তখন সিরাজ এসে তাকে বলে যে তুমি কিন্তু গৃহবন্দী। আচ্ছা, কক্ষে থেকে আমিনা আর ঘসেটি বেগম বেরিয়ে গেলে সিরাজ তার নিজের অসহায়ত্বের কথা ব্যক্ত করে লুৎফুন্নেসার কাছে, নিজের স্ত্রীর কাছে নিজের অসহায়ত্ব সে কি করে ব্যক্ত করে, নিজের স্ত্রীর কাছে বলে যে আমার রাজ্যের মানুষজন আমার বিপক্ষে। পরে মোহনলাল হচ্ছে নবাবের একজন বিশ্বস্ত সেনাপতি, খবর শুনে লুৎফার অনুরোধ উপেক্ষা করে নবাব বেরিয়ে পড়েন, অর্থাৎ মোহনলাল আসছে এই জন্য নবাব বেরিয়ে পড়েন। এরপর দ্বিতীয় দৃশ্য দেখা যায় রাত দ্বিপ্রহরে সিরাজ শিবিরে মোহনলাল এসে জানায় যুদ্ধের প্রস্তুতি শেষ, অর্থাৎ ইংরেজদের সাথে বা তাদের সাথে এবার যুদ্ধ হবে, যুদ্ধের প্রস্তুতি শেষ। ইংরেজ সৈন্য লক্ষ্যবাগে আশ্রয় নিয়েছে, ইংরেজের সৈন্য এটা হচ্ছে লক্ষ্যবাগ নামে একটা জায়গায়, সেখানে আশ্রয় নিয়েছে। তাদের সৈন্য সংখ্যা 3000, মাত্র 3000 ইংরেজদের সৈন্য। নবাবের পক্ষে সৈন্য 50,000, মানে বুঝতেছো ইংরেজদের মাত্র 3000 আর নবাবের 50,000। 50,000 হলেও নবাবের সন্দেহ মীর জাফর, রায়দুল্লভ ও ইয়ার লুৎফার শূন্য দিবে কিনা। আচ্ছা, এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। এই ব্যাপারটা হচ্ছে নবাবের যদিও নামে 50,000 থাকে, তার ভিতরে দেখা যায় এই 50,000 সৈন্য মীর জাফরের আন্ডারে আছে 30,000,
হ্যাঁ, অন্যদের আন্ডারে আছে 20,000 10,000 করে এরকম। এখন যুদ্ধের মাঠে যদি মির্জাফর তার সেনাপতিদেরকে হুকুম না দেয়, তার আন্ডারে যে সেনাপতি, এবং মির্জাফর হচ্ছে সিফা সালার মানে সেনাপতিদের সে প্রধান, সে যদি হুকুম না দেয় তাহলে কখনোই ওই সৈন্যরা তারা কখনোই কি করবে না, ময়দানে কাজ করবে না। এই জন্য নবাব চিন্তিত। প্রহরীরা ওমর বেগ হচ্ছে মির্জাফরের গুপ্তচর, ওমর বেগের ভাই কোমর বেগকে বন্দী করে এবং সিদ্ধান্ত নেয় কাল যুদ্ধ শেষ হলে ছাড়বে। অর্থাৎ ওমর বেগের ভাই কোমর বেগ ছিল, এই কোমর বেগকে বন্দী করে নবাবের মানুষজন সন্দেহ করেছে যে সে ইংরেজদের সাথে তার একটা আতাত রয়েছে, তার একটা ষড়যন্ত্র রয়েছে, এই জন্য তাকে যুদ্ধ করে, এই জন্য তাকে কি করে, আটকে ফেলে। আচ্ছা, তৃতীয় দৃশ্যে আমরা দেখতে পাই যুদ্ধের প্রথম প্রহরে, খেয়াল করো, যুদ্ধের প্রথম প্রহরে নবাবের পক্ষে জয়ের সম্ভাবনা থাকলেও পলাশীর যুদ্ধক্ষেত্রে প্রধান সেনাপতি মির্জাফর যুদ্ধে অংশগ্রহণ না করলে ও নৌবে সিং, বদরে আলী, মীর মর্দান নিহত হলে যুদ্ধে সিরাজ পরাজিত হয়। এই যে এখানে এরা যারা ছিল, নৌবে সিং, বদরে আলী, মীর মর্দান, এরা ছিল নবাবের পক্ষের সৈনিক। নবাবের পক্ষের এই সেনাপতিরা তারা কি করেছে, তারা নিহত হয়েছে যুদ্ধে। এবং জয়ের সম্ভাবনা থাকলেও ওই যে মির্জাফর যে ছিল সে যুদ্ধে অংশগ্রহণ করেনি, অর্থাৎ সে তার সৈন্যদেরকে দেয়নি। এই জন্য দেখো মির্জাফর নামটা বিশ্বাসঘাতক হিসাবে পরিচিত। কারো ছেলের নাম জাফর রাখে, কিন্তু মির্জাফর কি কেউ কারো ছেলের নাম রাখে? অনেক মেয়ের নাম, অনেক কিছু রাখে, কিন্তু কখনো কি মেয়ের নাম ঘসিটি বেগম রেখেছে? বলো, রেখেছে? এজন্য মানুষ খারাপ হলে তার নামও পৃথিবীতে খারাপ হিসাবেই থেকে যায়। এই জন্য পৃথিবীতে এমন কিছু করতে হবে, এমন কিছু করতে হবে যাতে করে পরের প্রজন্মের কাছে নামটা স্মরণীয় হয়ে থাকে। এই যে দেখো মির্জাফর, ঘসিটি বেগম, এই নামগুলো এখন ইতিহাসে এতটাই কলঙ্কিত নাম যে আজ পর্যন্ত কোনো কারো সন্তানের নাম লিখে নাই, কেউ কারো সন্তানের নাম এটা রেখে নাই, রাখছে? রাখে নাই, বুঝো না? অথচ নামগুলো কিন্তু সুন্দর। আগে একটা সময় ছিল মানুষ এইসব, এই ঘটনার আগে কিন্তু অনেকের নাম মির্জাফর ছিল না, রেখেছে অনেক। কিন্তু এখন তো বাচ্চা হলে কি নাম রাখবে, কি নাম রাখবে, সবাই খালি আনকমন নাম চায়, আনকমন নাম। এক হুজুরে একবার বলছিল যে আমার একটা ছেলে হয়েছে, আমার ছেলের নাম এমন একটা নাম রাখেন যেটা ইসলামিক, যেটা আনকমন নাম, কোরআনে আছে আবার আনকমন নাম, মানে এটা কোরআনে থাকতে হবে, এটা আবার আনকমন নাম। এই নাম আর কারো নাই, আনকমন কোরআনে আছে। এখনকার ডিমান্ড বুঝো, কোরআনে থাকবে আনকমন নাম। তো হুজুর বলছে তাহলে ফেরাউন রাখেন। ফেরাউন এটা কোরআনে আছে, আবার এটা আনকমন নাম, এটা কারণ নাই, বুঝো না? বুঝছো? আচ্ছা, কি বলে ও, আচ্ছা, তা আমরা এরপর দেখি যে মোহনলাল নবাবের পক্ষে সেনাপতি। মোহনলালের পরামর্শে সিরাজ দেহরক্ষী নিয়ে রাজধানী মুর্শিদাবাদে শক্তি সঞ্চার এবং সৈন্য সংগ্রহের জন্য যায়। যখন দেখতেছে যে নবাব হেরে যাচ্ছে, তখন নবাব সেখান থেকে নবাব মুর্শিদাবাদে চলে যায়। কেন? শক্তি সঞ্চয় করার জন্য এবং সৈন্য সংগ্রহ করার জন্য। আরো সৈন্য সংগ্রহ করে, আরো সেনাপতি, আরো সৈন্য সংগ্রহ করে তারা কি করবে, তারা আবার ইংরেজদেরকে কি করবে, আক্রমণ করবে। শেষে নারায়ণ সিং ক্লাইভের হাতে নিহত হয়। এবার ক্লাইভের হাতে নারায়ণ সিং যে ছিল, এ ছিল গুপ্তচর, সেও কি হয়ে যায়, নিহত হয়ে যায়। এই নবাবের পক্ষে কাজ করতো, সিরাজের পক্ষে। দরবারে নবাবের ডাকে সাড়া দিয়ে সাধারণ জনগণ উপস্থিত হলে নবাব তাদের সাহস যোগায় প্রতিরোধ করার জন্য। নবাব সাধারণ মানুষদেরকে ডাক দেয়, আসেন। তখন নবাব কি করে, তিনি রাজকোষ খুলে দেন। রাজকোষাগারে যত টাকা পয়সা, দন দৌলত যা ছিল, বলছে আপনারা এখান থেকে নিয়ে যান, শুধু আপনারা আবার দেশের পক্ষে, ইংরেজদের বিপক্ষে আপনারা যুদ্ধ করেন। তখন মানুষজন কি করলো, কিন্তু তারা শেষে অর্থ নিয়ে পালিয়ে যায়। এমনকি তার শ্বশুর, নবাবের শ্বশুরের নাম ছিল ইরিস খা। নবাবের শ্বশুরের নাম কি ছিল, ইরিস খা। তো এই ইরিস খা সে নিজেও কি করে, নবাবের থেকে টাকা পয়সা নিয়ে চলে যায়, কিন্তু সে যুদ্ধে অংশগ্রহণ করে না। মানে নবাব চেয়েছে যে একবার যদি ইংরেজদেরকে হারানো যায়, এই রাজকোষাগারে যা কিছু আছে সবকিছু তোমরা নিয়ে যাও, কিন্তু ইংরেজদের হাতে বাংলা চলে গেলে সেটা আমরা আর ফিরে পাবো না। কিন্তু মানুষজন সবাই টাকা পয়সা সবকিছু নিয়ে চলে যায়, কিন্তু ইংরেজকে তারা কি করে, ইংরেজদের মানে সবকিছু নিয়ে চলে যায়, কিন্তু তারা যুদ্ধে অংশগ্রহণ করেনি। খালি দরবারে আসে লুৎফা, সে পরামর্শ দেয় এখানে বসে না থেকে বিদ্রোহীদের শাস্তি দিতে হবে নবাবের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায়। সেজন্য তারা পাটনার উদ্দেশ্যে যাত্রা করে। এবার পাটনা হচ্ছে একটা জায়গা, এই জায়গার উদ্দেশ্যে তারা আবার যাত্রা করে যে সেখান থেকে তারা সৈন্য সংগ্রহ করবে। এই প্রশ্নটা সলভ করো।
বুঝছো? বুঝে সলভ করো। তো উত্তর হচ্ছে কি লক্ষভাগ। হ্যাঁ, এগুলো কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। আচ্ছা, এইবার খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নবাব ও ইংরেজের সৈন্য সংখ্যা যথাক্রমে কত? না বুঝে উত্তর করো তো, না দেখে উত্তর করো, না বুঝে না, না দেখে উত্তর করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইরিস্কাইর মেয়ে হচ্ছে লুৎফা, নবাব সিরাজের আপন শ্বশুর। উত্তর দেওয়া আছে, এটা হচ্ছে পিডিএফ করছে আর উত্তরটা চলে আসছে, নাহলে উত্তরটা দেওয়া থাকতো না। এবার আমরা দেখি, নতুন নবাব মীর জাফর দরবারে হাজির হয়ে আমর্তগণ মসনদে বসার জন্য অনুরোধ করলেও সে অপেক্ষা করছে ক্লাইভের জন্য। এবার মীর জাফর রাজা হবে, তাকে সবাই বলতে যে জাহাপনা আপনি চেয়ারে বসুন, মসনদে বসুন, কিন্তু সে বলে না আমি বসবো না, আমার আব্বা ক্লাইভ আসবে। সে তার আব্বা ক্লাইভের জন্য সে কি করে অপেক্ষা করবে। এই তার আব্বা ক্লাইভই তাকে মূলত কি করেছে, মানে বুঝো, একজন রাজা সে তার মসনদে বসবে, সিংহাসনে বসবে, এটার জন্য কেউ কি আবার অপেক্ষা করে যে অমুক আসুক তমুক আসুক? সে তার আব্বার জন্য কি করতেছে, অপেক্ষা করতেছে। বুঝছো? মানে আব্বা বলতে ভাবার্থ আব্বা আর কি, তার গুরু। ক্লাইভ এলে তার হাত ধরে মসনদে বসে। ক্লাইভ উমিচাঁদ, হ্যাঁ, এরপর দেখো এই যে উমিচাঁদ ওই যে টাকার জন্য সে ওই যে তখন দুইটা দলিল আনছিল, ওই দুইটা দলিলের ভিতরে বলা ছিল যে যদি মীর জাফর অর্থাৎ ইংরেজরা যদি ক্ষমতা দখল করতে পারে তাহলে উমিচাঁদ যে টাকা পাবে। কিন্তু পরে দেখে যে উমিচাঁদ আসলে যে টাকার কথা বলছে সেটা একটা 2 নাম্বার দলিল ছিল, হ্যাঁ, নকল দলিল ছিল। তখন উমিচাঁদ পাগলের মতো দরবারে এসে উপস্থিত হয় টাকার জন্য, কিন্তু তারা সেটা অস্বীকার করে। মীর জাফর সংবাদ পায় সিরাজ ভগবান গোলায় ধরা পড়েছে। ভগবান গোলা এটা একটা জায়গা, এই জায়গাতে সিরাজকে ইংরেজদের লোকজন আবার ধরে ফেলেছে। সিদ্ধান্ত হয় সিরাজকে জাফরগঞ্জ কয়েদখানায় বন্দি রাখতে হবে। এইটা মনে রাখবা, কোন কয়েদখানা বা জেলখানায়? উত্তর হচ্ছে জাফরগঞ্জ। ক্লাইভ মিরনের পরামর্শ দেয় আজ রাতেই সিরাজকে হত্যা করতে হবে। ক্লাইভ কি করে, এই ক্লাইভ সে হচ্ছে ইংরেজ, সে মিরনকে কি করে পরামর্শ দেয় যে ইংরেজকে হত্যা করতে হবে। এই মিরন আবার মনে মনে নবাবের স্ত্রী অর্থাৎ সিরাজের স্ত্রী লুৎফাকে সে পছন্দ করে। তখন ক্লাইভ এরা কি ডেঞ্জারাস দেখো, সে তখন তাকে লোভ দেখিয়েছে যে বাবা বাবা মিরন, তুমি যদি সিরাজকে যদি হত্যা করো তাহলে এই লুৎফা সে তোমার। এখন ভাই সে তো মনে মনে এটাই চাচ্ছে, একদিকে নবাব জেলখানায়, আরেকদিকে তাকে লোভ দেখানো হচ্ছে যে তুমি যদি কি করো, সিরাজকে হত্যা করো, তাহলে এই ললনা সে তো তোমার। তখন সে আরো উৎসাহ পেল নবাবকে হত্যা করার জন্য। এইভাবে কোনো জিনিস কাউকে দিয়ে করাতে হলে দুর্বল পয়েন্টে তোমাকে আগে হিট করতে হবে। তখন ক্লাইভের জন্য ইংরেজরা তারা হচ্ছে তাদের বুদ্ধি দেখো, এই ব্রিটিশদের বুদ্ধি দেখো। এই জন্য মানুষ দেখবে ছোট পোলাপান যখন দুষ্টামি করে তখন বলে এই ছেলে এত ব্রিটিশ কেন। এটা হচ্ছে তাদের কাজ, দেখছো? তারা কিন্তু চাইলে এখানে কিন্তু অন্য কাউকে লাগাইতে পারতো, কিন্তু তারা জানে যে মিরনকে দিয়ে এই কাজটা সহজে করানো যাবে। তারা চাইলে এখানে অন্য কাউকে দিতে পারতো না, তারা বলছে কাকে, মিরনকে। কারণ মিরনের উইক পয়েন্ট হচ্ছে লুৎফা। মাত্র 10,000 টাকার লোভে মোহাম্মদী বেগ, এই মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করে। তখন এই মিরন সে কিন্তু আবার এতদিন নবাব ছিল, তাকে কিভাবে সে হত্যা করবে, তখন সে আবার আরেকটা লোককে ভাড়া নেয়। যাকে ভাড়া নেয় সে হচ্ছে মোহাম্মদী বেগ। এই মোহাম্মদী বেগ সে নবাব সিরাজের বাপে তাকে আপন নিজের সন্তানের মতো মানুষ করেছে, কিন্তু টাকার জন্য তাও মাত্র 10,000 টাকার জন্য সে নিজের আপন ভাইয়ের মতো ভাই সিরাজকে হত্যা করেছে। রাতে সিরাজ কারাগারে বন্দী অবস্থায় এমন সময় মিরন ও মোহাম্মদী বেগ প্রবেশ করে এবং মিরন জানায় তার নানা অপরাধের জন্য নবাব তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মোহাম্মদী বেগ তাকে লাঠি দিয়ে আঘাত করে ছুরি মেরে সিরাজকে হত্যা করে। এইভাবেই আস্তে আস্তে বাংলা কি হয়ে যায়, ইংরেজদের দখলে চলে যায়। তোমরা কি বুঝতে পেরেছো পুরো নাটকটা? তোমরা কি
তোমরা কি বুঝছো না বুঝো নাই? আচ্ছা, তো আশা করি তোমরা বুঝছো, না বুঝার কিছু নাই এখানে, খুবই সহজ জিনিসগুলো। আচ্ছা, এই দেখো এখানে অনেকগুলো প্রশ্ন, যদি প্রশ্নগুলোর আনসার চলে আসছে নাহলে তোমাদেরকে প্র্যাকটিস করাইতে পারতাম। সিরাজউদ্দৌলা নাটকে কয়টা অঙ্ক ও কয়টা দৃশ্য রয়েছে? 4টা অঙ্ক 12টি দৃশ্য, মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এরপর হচ্ছে ওয়ালি খানের হয়ে যুদ্ধ করে কোম্পানির টাকার জন্য। এরপর হচ্ছে ভগবান রথী কোথায় অবস্থিত? এটা হচ্ছে কলকাতাতে, সরি ভাগীরথী নদী। সিরাজউদ্দৌলা কোথার জলসা চিরকালে বন্দি করে দেন? সেটা হচ্ছে মতিঝিল প্রাসাদে। হ্যাঁ, তো এখানে অনেকগুলো এমসিকিউ আছে, এগুলো তোমরা পারবা। এমসিকিউ গুলো যদি আনসার চলে আসে নাহলে আমি তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করাইতে পারতাম। ওকে, আচ্ছা, যে অনেকগুলো এমসিকিউ চলে আসছে, যে খেয়াল করে দেখো যে কে অর্থের লোভে নিজ থেকে ইংরেজদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা করেছিল? উত্তর হচ্ছে অমিচাঁদ, এটা আমরা জানি। এরপর হচ্ছে কে গুপ্তচরের কাজ করতো? উত্তর হচ্ছে রাইসুল জোহালা, বা তার আরেকটা নাম হচ্ছে নারায়ণ সিং, সে গুপ্তচর। গুপ্তচর মানে কি? গুপ্তচর মানে হচ্ছে যখন ইংরেজি, যখন তখনকার সময়, যেমন এখন মানুষ বিনোদন নেয়, এখন যদি কোনো সভা হয় তাহলে দেখো না বিভিন্ন অনুষ্ঠানে নাচ হয়, গান হয়, এটা হচ্ছে অনুষ্ঠান জমানোর একটা ইয়ে ছিল। তো তখন ইংরেজরা যখন সভা যখন করতো, তারা যখন বসলে তাদের মনোরঞ্জনের জন্য কিছু মানুষজন থাকে যারা তাদেরকে নাচে, যারা গায়, যারা বিভিন্ন অঙ্গভঙ্গি করে, বিভিন্ন পশু পাখির ডাক দিয়ে তারা কি করতো? মনোরঞ্জন নিত। তো সেখানে রাইসুল জোহালা সে কি করতো? সেখানে ঢুকে সে নাচানাচি গান গাইতো মনোরঞ্জনের জন্য। এগুলো করে তাদের সেখানে সভাতে কি আলোচনা হয় সেগুলো জেনে সে আবার নবাবকে জানিয়ে দিত। আচ্ছা, অমিচাঁদকে ঠকানোর জন্য কে 2টা দলিল তৈরি করে? এটা আমরা জানি, ক্লাইভ। সিরাজুর শ্বশুরের নাম কি? উত্তর হচ্ছে ইরিস খাঁ। আচ্ছা, এরপর হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকে কোম্পানি দ্বারা কোন কোম্পানিকে বুঝিয়েছে? উত্তর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেখো সবগুলো কিন্তু আমরা পড়ে আসছি। মোহাম্মদ বেগ কত টাকার বিনিময়? উত্তর হচ্ছে মাত্র 10,000 টাকার বিনিময়। সিরাজউদ্দৌলা নাটকের সমাপ্তি ঘটেছে কিভাবে? মিলনের মাধ্যমে, বিরহের মাধ্যমে, যন্ত্রণার মাধ্যমে। এখন অনেকে মনে করবে যে বিরহের মাধ্যমে। আচ্ছা বলো তো এখানে খ কেন হইল না? কে বলতে পারবা? ভাই আজকে আপনার শেষ ক্লাস, জি বলো। এখন তোমাকে বুঝতে হবে বিরহ কি আর যন্ত্রণা কি। বিরহ হচ্ছে সাহিত্যে 30 মিনিটে শেষ, আর বই বললে একদিনেও শেষ হয় না। বই তো বই বাবা, আর এটা তো খুবই গোছানো জিনিস, খুবই গুছিয়ে একদম যা যা কিছু দরকার, হ্যাঁ বেহুদা কিছু নাই, যা দরকার তাই, এটাই তানভীর ভাইয়া, ঠিক আছে। এখন যদি মনে হয় যে বই পড়বা, পড়াও, সমস্যা নাই, বাট সিকিউ লেখার জন্য এর থেকে এর উপর আর কিছু লাগবে না। মানে সৃজনশীল লেখার জন্য আজকে যা পড়াইছি এনাফ। এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট, আমি যা পড়াইছি বোর্ডের প্রশ্নগুলো সলভ করে, দ্যাটস ইট, হয়ে যাবে। আর অন্য জায়গাতে গেলে নাটকের উপরে 10টা ক্লাস, নাটকের উপরে 5টা ক্লাস, উপন্যাসের উপরে 5টা ক্লাস, কাজ নাই এগুলা, সময় খুবই কম, আবার পথে হাঁটো। ও যেটা বলছিলাম, সাহিত্যে বিরহ মানে হচ্ছে নায়ক যখন নায়িকাকে পায় না তখন সেটা হচ্ছে বিরহ। বাংলা সিনেমাতে বাপ্পারাজ সে কি করে? নায়িকাকে যখন পায় না, সে হাঁটতে গিয়েও পড়ে যায়, সে গাছ ধরে পড়ে যায়, নায়িকা নৌকায় করে বিয়ে হয়ে চলে যাচ্ছে স্বামীর সাথে, হ্যাঁ সে হাঁটতে গিয়ে পড়ে যায়, তার বুক ছিঁড়ে কলিজা বের হয়ে যায়, আছে না? এটা হচ্ছে বিরহ। কিন্তু আমরা এরকম নায়কের সাথে নায়িকার কোনো বিরহ আমরা এখানে দেখতে পাইনি। অনেকে ভুল করে এটা উত্তর করে। উত্তর হচ্ছে যন্ত্রণা। নবাব সিরাজকে কিভাবে নির্মম ভাবে তারা হত্যা করে সেটা এখানে ফুটে উঠেছে, ঠিক আছে? খুবই সিম্পল। হ্যাঁ, আচ্ছা বুঝছো? এই যে এটা কেমন কথা, ক্লাস নেওয়ার সময় খাওয়া দাওয়া করে, দেখছো? আমি বলছি না, দেখছো কমপ্লেন আসবে। আমি ক্লাসে কেন খাইছি? আমি কি ক্লাস বন্ধ করে খাইছি? আমি তো খাইতেছি হালকা, তারপর হচ্ছে পড়াই। আমার খাওয়া নিয়েও যদি হিংসা করে পোলাবেন তাহলে আর কি বলবো বলো? আমি আর খাইতাম না, যা খাইতাম না খাওয়ার পা। আচ্ছা, এরপর আসো আমরা একটু দেখি ইউরোপীয়রা ভারতে এসেছিল কেন? বাণিজ্য করতে। এটা আমি তোমাদেরকে আগে বলেছি। সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? প্রাসাদ ষড়যন্ত্র, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অর্থাৎ নবাব সিরাজের প্রাসাদের মানুষজন ষড়যন্ত্র করার কারণে আসলে মূলত তারা কি হয়েছে?
প্রাসাদের ষড়যন্ত্রের কারণেই নবাব সিরাজ মূলত ইংরেজদের কাছে হেরে গিয়েছেন, এটা হচ্ছে বিষয়। কথা কি বুঝতে পারছো? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, এরপর খেয়াল করো এখানে চরিত্র বিশ্লেষণ আছে, এগুলো আর আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আচ্ছা, এইবার আমরা একটু যদি দেখি তোমাদেরকে নির্মিত্ত অংশ, এই জিনিসটা তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, তোমরা কি বুঝছো নির্মিত্ত অংশ? তোমাদের নির্মিত্তের উপর কি তোমাদের কোনো ক্লাস হয়েছে? এই নজর লাগবে, এই এক পোলানা মাইয়াও কমেন্ট করছে ক্লাসিক লেখায়, মানে ও নজর দিছে, নজর দিছে। নজর দিও না, এমনি খাওয়া দাওয়া করি না, একটু খাইলাম। এই যে দেখে, প্রেমের সমাধি শেষে, ভাইয়া আপনি কি এই গান? হ্যাঁ, প্রেমে এই যে এই গান, এই গানের কথাই তো বলতেছে, আমার তো গান মুখস্থ নাই, হয় নাই। তো চলো তোমাদেরকে এই জিনিসটা একটু দেখাই দিই। ওকে, এখন এখানে খেয়াল করো, যদিও তোমাদের এখানে মোটামুটি ঘটনাটা একই, তোমাদেরকে আমি যদি দেখাই যে পারিভাষিক শব্দ থেকে পারিভাষিক শব্দ থাকবে, নাইলে অনুবাদ থাকবে, দুইটা থেকে যে কোনো একটা আনসার করবে, উত্তর হচ্ছে 10 মার্ক, হয় পারিভাষিক শব্দ নাইলে অনুবাদ। তোমাদের শর্ট সিলেবাস তো এখন, তাই না? হয়তো একটু 19-20 থাকতে পারে, বাট ওভারঅল ঘটনা এইটাই। এরপর হচ্ছে দিনলিপি অথবা অভিজ্ঞতা, এই দুটোর ভিতরে যে কোনো একটা, কিংবা ভাষণ, প্রতিবেদন, এই দুটো থেকে যে কোনো একটা। অর্থাৎ এই চারটা জিনিস পড়লে যে কোনো একটা তোমাকে উত্তর করতে হবে, যে কোনো দুইটা থাকবে, তোমাকে একটা হয় ভাষণ নাইলে প্রতিবেদন, হয় দিনলিপি নাইলে অভিজ্ঞতা বর্ণনা। এখন তোমাদের শর্ট সিলেবাসে যা আছে সেই অনুযায়ী পড়বা, অর্থাৎ এইভাবে আসে। এখন এইভাবে যখন আসবে তখন তোমাকে সেগুলো লিখতে হবে। এইবার চলো আমরা একটু দেখি, প্রথমত হচ্ছে আমরা দিনলিপি কিভাবে লিখবো। তো এখানে একটা দিনলিপি দেওয়া আছে যে তোমার জীবনের কোনো স্মরণীয় ঘটনা নিয়ে, হ্যাঁ, ঘটনার বর্ণনা দিয়ে দিনলিপি লেখো। তাহলে এখানে বলছে যে তোমার জীবনের যে কোনো একটা স্মরণীয় ঘটনা, এখন তুমি এটা কিভাবে লিখবা? তো ফার্স্ট অফ অল তুমি এখানে একটা তারিখ দিবা, একটা ডেট, একটা সময় দিবা, তারিখ সময় শেষ, আর কিছু নাই। দিনলিপি লিখতে বললেই ঘটনা এক, তারিখ ডেট, অন্য XYZ বইতে যে কোনোটা থাকতে পারে, এক এক জায়গাটা হয়তো এক এক ফরম্যাট, বাট দিন শেষ সবই এক। এখন তুমি তোমার জীবনের স্মরণীয় ঘটনা দিবা, এই স্মরণীয় ঘটনা অনেক কিছু হতে পারে। এই স্মরণীয় ঘটনা হতে পারে যে আমি যেদিন A+ পেয়েছি সেদিন, আমি যেদিন প্রথম কলেজে গিয়েছি সেদিনকার ঘটনা, আমার জন্মদিন, উৎসব, এগুলো ইতিবাচক জিনিসগুলো, একদিন বনভোজনে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা, বুঝছো? স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান বা কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীনতা দিবস উদযাপন, আমার জীবনে স্মরণীয় ঘটনা। তারপর কি বিজয় দিবস উদযাপন, পহেলা মেলায় যাওয়ার অভিজ্ঞতা, স্মরণীয় ঘটনা, আমার বোনের বিয়ে, সেই দিনের স্মরণীয় ঘটনা। কিন্তু মনে রাখবা এইগুলো সবসময় ইতিবাচক লিখবা, ইতিবাচক। তোমার জীবন আমি জানি অনেক স্মরণীয় ঘটনা আছে যেটা তুমি ঘুমাতে গেলেও তোমার মনে পড়ে, যেটা তুমি হাঁটতে গেলেও মনে পড়ে, এমন ঘটনা আছে যেটা তুমি জীবনেও ভুলবা না। ইস, লাইফে এই জিনিসটা প্রথম আসছিল, ইস, এইটা তোমার লাইফে স্মরণীয়। বাট তুমি কি খাতায় গিয়ে এটা লিখতে পারবা? বলো, পারবা? পারবা না। তোমার জীবনের প্রথম স্মরণীয় ঘটনা, তুমি কারোর সাথে প্রেম করছো, তার হাত ধরছে, ইস, এই যে হাত ধোয়া ছোঁয়া, এই যে তার ছোঁয়া পাওয়া, এইটা আমার জীবনের স্মরণীয় ঘটনা। কিন্তু এটা কি এখানে লেখা যাবে? এখন আমি বলছি না বইতে যেটা আছে সেটা লেখো, তুমি তোমার মতো করে যে কোনো কিছু লিখো, কিন্তু ইতিবাচক জিনিস লিখতে হবে। আমি একবার কলেজে খাতা কাটতেছি, তো এই জিনিসটাই, এই সেম দিনলিপিটাই আসছে। এক মেয়ে তার জীবনে প্রথম স্মরণীয় ঘটনা লিখেছে, সে তার জীবনে প্রথম স্মরণীয় ঘটনা লিখেছে। মেয়েটা বিবাহিত ছিল, নাম ছিল শারমিন। তো শারমিন খাতায় লিখে দিতে তার জীবনে স্মরণীয় ঘটনা, সে লিখেছে তার বিবাহের, সে বিবাহিত, সে তার বিবাহের ঘটনা, তার বিবাহের দিন, তার ভক্ষচক্কর, এইসব জিনিস সে লিখেছে, এটা তার জীবনে স্মরণীয় ঘটনা। এটা কি লেখার জিনিস? এই লেখা, এটা তার পার্সোনাল লাইফ, এটা সে খাতার ভিতরে লিখলে এটা তো পড়তে আমিই তো বিব্রত বোধ করি। এটা কি লেখা যায়? লেখা যায় না। তার জীবনে তার প্রথম স্মরণীয় ঘটনা, তার বিবাহ হয়েছে, এই বুঝতেই পারতেছো কি কি লিখতে পারে। এগুলো পড়ে তো আমি তাকে কি নাম্বার দিব, মানে খারাপও লাগতেছে, মজাও লাগতেছে, এই একটা অবস্থা আর কি। এখন অনেক স্মরণীয় ঘটনা আমাদের জীবনে থাকবে, কিন্তু আমরা সবসময় ইতিবাচক জিনিসগুলো লিখবো, বুঝো নাই? তো এখন যাদের জীবনে এরকম ঘটনা আছে, থাকতে পারে, কিন্তু তুমি সেগুলো লিখতে পারবা না। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, আমরা একটু দেখি যে এবার আসো অভিজ্ঞতা বর্ণনা। হ্যাঁ, এখানে একটা অভিজ্ঞতা বর্ণনার কথা বলা হচ্ছে যে, আচ্ছা একটু কল আছে, আমি খেয়ে নি। হ্যাঁ, দাঁড়াও, নজর দিবে, আমি একটু সাইডে গিয়ে খেয়ে নি।
এবার এখানে বলছে যে পহেলা বৈশাখের অভিজ্ঞতা বর্ণনা, এখানে কিন্তু তোমাকে কিন্তু ফিক্সড করে দিছে যে ঢাকায় পহেলা বৈশাখ উদযাপন এই বিষয়ের উপর তুমি তোমার অভিজ্ঞতা বর্ণনা। খুবই সিম্পল, অভিজ্ঞতা বর্ণনা করতে গেলে কোনো কাহিনী নাই, ডিরেক্ট অভিজ্ঞতা। আমি কি বুঝাইতে পারছি? দিনলিপি লিখতে গেলে তারিখ সময় শেষ, অভিজ্ঞতা লিখতে গেলে কিছুই করা লাগবে না, খালি ডিরেক্ট উত্তর লিখে এরপর শুরু করে দিবা যে আমি নববর্ষ পয়লা বৈশাখ উদযাপনে এই হয়েছে, পান্তা ভাত খাইছি, এই করছি, পাঞ্জাবি পরছি, শাড়ি পরছি, হ্যাঁ এই করছি, ঘুরছি, মেলায় গেছি, নাগরদোলায় উঠছি, এটা কিনছি, ওইটা কিনছি, শেষ। অভিজ্ঞতা মানে একদম সিম্পল ভাই। এখন এই জিনিস না বলে আরো অনেক জিনিস আসতে পারে, যে একদিন বনভোজনে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো, তাই না? অনেক যে কোনো রকম আসতে পারে, যে কোনো রকম আসতে পারে। পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো বা জিপিএ 5 পেয়েছো, সেই দিনের অভিজ্ঞতা বর্ণনা করো, আসতে পারে। যে কোনো দিবস উদযাপন, স্বাধীনতা দিবস, বিজয় দিবস উদযাপনের জন্য একটি লিখো, একটি অভিজ্ঞতা। অভিজ্ঞতা মানে হচ্ছে ভাই তোমার কি অভিজ্ঞতা, তুমি সেটা লিখবা। অভিজ্ঞতা তোমার জীবনের নতুন অভিজ্ঞতা, সেটা তুমি লিখবা। ওই যে বললাম ইতিবাচক জিনিস লিখতে হবে। তোমার জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক জিনিসের অভিজ্ঞতা আছে, কিন্তু সব অভিজ্ঞতা খাতায় লেখা যাবে না, বুঝছো? শিরোনাম দিতে হবে, দিলে দিবা, দিলে দিবে, না দিলে নাই। আচ্ছা, তো এইখানে অনেক সুন্দর করে বাংলা নববর্ষ উদযাপন প্রায় সারা বছরই আনন্দ এবং উৎফুল্ল পরিবেশে হয়। আমাদের এলাকায় ধর্ম বর্ণ নির্বিশেষে, হ্যাঁ, উৎসবের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে কি হয় উৎসবের মধ্যে? গ্রাম্য মেলা, সাম্প্রদায়িক সম্প্রীতি মিলনের হিসাবে হ্যাঁ এই দিনকে দেখে আসছি। এবার পহেলা বৈশাখে ভাগ্যক্রমে আমি ঢাকায় অবস্থান করছিলাম, যার জন্য এমন একটি অভূতপূর্ব অভিজ্ঞতার মুখোমুখি হতে পেরেছিলাম। বন্ধুর পরিকল্পনা মতো পয়লা বৈশাখের প্রথম প্রহরে সূর্য ওঠার আগে রমনা পার্কে পৌঁছালাম, দেখি হাজার মানুষের এগুলো লিয়ে দিবে, বুঝছো? তোমরা তো আমার থেকে, আমি তো কখনো পয়লা বৈশাখ উদযাপন করি নাই, তোমরা করছো, তোমরা আমার থেকে নিঃসন্দেহে আর ভালো জানো, যেগুলো হয়েছে এগুলোই লিখে দিও। হ্যাঁ, এইবার চলো আমরা একটা প্রতিবেদন দেখি। তো এই প্রতিবেদনটা ভালো করে খেয়াল করো। এই প্রতিবেদনে বলছে যে, প্রতিবেদনে একটু ঝামেলা আছে, এখানে আগে তোমাকে কিছু সিস্টেম মেনটেন করতে হবে। এখানে বলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নির্মিত প্রতিবেদন লিখো। ভাই এই একই জিনিসটা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, এইটা না দিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে তোমার এলাকায় মশার উপদ্রব দিন দিন বেড়েই চলেছে, সেটা নিয়ে পত্রিকায় লিখো। পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে তোমার এলাকার সড়কের বেহাল দশা, সেটা নিয়ে তুমি কি করো, পত্রিকায় লিখো। খুবই সিম্পল। তোমার পরীক্ষায় আসতেই পারে যে তোমার এলাকায় একটি পাঠাগার স্থাপনের জন্য কি করো, পত্রিকায় লিখো। যে কোনো জিনিস আসতে পারে। তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাট, জনজীবন অতিষ্ঠ, সেটা নিয়ে তুমি পত্রিকায় লিখো। খুবই সিম্পল। তাহলে তুমি কিভাবে লিখবা? তারিখ দিবা, বরাবর সম্পাদক, যেহেতু বলছে পত্রিকা কাজেই তুমি এখানে কি করবা, যেহেতু বলছে পত্রিকা কাজেই তুমি এখানে সম্পাদকের নাম দিবে, যে কোনো একটা পত্রিকার নাম দিবা, যে কোনো একটা লোকেশন দিবা। এরপর বিষয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকা প্রকাশের নির্মিত প্রতিবেদন। শেষ। এটা তো তোমাকে এখানে বলেই দিছে। এরপর হচ্ছে জনাব আসসালামু আলাইকুম, অনুগ্রহপূর্বক নিম্নোক্ত প্রতিবেদনটি আপনার বহুল প্রচলিত দৈনিক ইনকলাব, দৈনিক প্রথম আলো, দৈনিক নয়াদিগন্ত, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, যা ইচ্ছা একটা দিবা, পত্রিকায় প্রকাশ করতে বাধিত করবেন। এই যে সিম্পল, দেখো। এরপর তুমি কি করবা? এরপর এখানে এই যে প্রতিবেদনের প্রচুর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনজীবন বিপর্যস্ত। হ্যাঁ, এরপর তুমি এখানে লিখবা যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সমস্যা কি হচ্ছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের যে সমস্যা, 1 কেজি মাংসের দাম এত, হ্যাঁ 1 কেজি গরু গোস্তের দাম এত, 1 কেজি পেঁয়াজের দাম, একটা সময় আলুর কেজি ছিল 8 টাকা, সর্বোচ্চ ছিল 10 টাকা, সেই আলুর কেজি এখন 30 টাকা, 40 টাকা, 50 টাকা। এই তুমি তোমার মতো করে লিখবা যে দ্রব্যমূল্যের দাম বেশির কারণে কি কি সমস্যা। এখন এটা যদি সড়কের কথা বলে, তাহলে সড়কের কারণে কি কি তোমার এলাকায় সমস্যা হচ্ছে। স্কুলে ছেলেমেয়েরা যথাসময় স্কুলে যেতে পারতেছে না, হ্যাঁ রাস্তাঘাট সবকিছু অ্যাক্সিডেন্ট হচ্ছে, এইগুলো লিখবা। এরপর প্রেরক, এরপর হচ্ছে প্রাপক, মানে এটা পাবে কে? পাবে হচ্ছে সম্পাদক, সম্পাদকের নাম, আর প্রেরক হচ্ছে তুমি যে পাঠাইছো, যে কোনো একটা নাম দিয়ে, যে কোনো একটা লোকেশন দিয়ে দিবা। শেষ। এইবার বলো পত্রিকায় প্রতিবেদন, এই প্রতিবেদনটা কি তোমরা কি বুঝতে পারছো ভাই? বলো তো ভাইয়া কত পেজে লিখতে হবে? ভাইয়া তুমি যত পেজ ইচ্ছা লিখতে পারো। এখানে তোমরা অনেকে মনে করো যে আবেদন এগুলো 1 পৃষ্ঠাতে লেখা যাবে, বাট এগুলো 1 পৃষ্ঠাতে লেখার জিনিস না। এগুলো 3-4 পৃষ্ঠা যা লিখতে পারো লিখবা। এইটার জন্য কখনোই তোমার, ঠিক আছে? এমডি আকরাম, আই লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু আকরাম। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? বলো, আমি কি বুঝাইতে পারছি? বুঝছো? ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন আলুর কেজি 52 টাকা, ওই যে যাই হোক তুমি তোমার মতো করে লিখবে আর কি, যত টাকাই হোক। আচ্ছা, এইবার চলো এখানে আরেকটা প্রতিবেদন। এই প্রতিবেদনগুলো খুবই সহজ। এখানে বলছো তোমার কলেজে, এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এগুলো কি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন? হ্যাঁ,
কতটুকু লিখলে নাম্বার ভালো পাবো, যতটুকু লিখলে লেখা পরিপূর্ণভাবে হয় ততটুকু লিখবে। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। বলছে যে তোমার কলেজে উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস, হ্যাঁ, বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন, খুবই সহজ। তারিখ বরাবর, অধ্যক্ষ, কলেজের নাম, বিষয়, এরপর হচ্ছে মহোদয়, সম্প্রতি, এরপর হচ্ছে কি এইটা লিখে দিবা যে অনুষ্ঠানে কি কি হয়েছে। এটা খুবই সিম্পল, আগেরটার মতোই, জাস্ট আগেরটা পত্রিকায়, এজন্য আগেরটা হচ্ছে সম্পাদক, এটা প্রাতিষ্ঠানিক, এজন্য এটা হচ্ছে অধ্যক্ষ। আগেরটাই পত্রিকার নাম, এখানে কলেজের নাম, শেষ। বুঝছো? এরপর হচ্ছে কি প্রতিবেদকের নাম, এখানে তুমি আর প্রাপক প্রেরক এগুলো লিখবা না, এখানে তুমি দিয়ে দিবে যে প্রতিবেদকের নাম, তারপর হচ্ছে প্রতিবেদনের শিরোনাম, তৈরির তারিখ, প্রতিবেদনের সময়, শেষ। আচ্ছা, এরপর তুমি তোমার প্রতিবেদনটা লিখে করে দিবা যে কি কি হয়েছে, এগুলো লিখে দিবা, শেষ। এখানে আরেকটা প্রতিবেদন দেখাই, বেশ কিছু প্রতিবেদন ফরম্যাট তোমাদেরকে দেখাই। সম্প্রতি ভয়াবহ বন্যায় তোমার এলাকায় ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে জেলা প্রশাসকের নিকট। আচ্ছা, এইটাও তো তার মানে সেম হবে, দেখো তারিখ বরাবর। এখন এখানে বলেই দিছে যে জেলা প্রশাসকের কাছে লিখতে হবে। এখন কি তুমি এখানে অধ্যক্ষ লিখবা? না, তাহলে তুমি এখানে জেলা প্রশাসক লিখবে। এরপর বিষয়, সূত্র দিলে দিলে, না দিলে নাই, জনাব, জনাব দিয়ে এরপর হচ্ছে তুমি তোমার কাজ শুরু করে দিবা, লেখার কাজ একটা। এখানে যে জামালগঞ্জ উপজেলার, দেওয়ানগঞ্জ উপজেলার দরিদ্র, জামালগঞ্জ জেলা, দেওয়ানগঞ্জ উপজেলার দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা, এবারে বন্যায় এই উপজেলা অন্তর্গত এলাকাগুলো ব্যাপকভাবে প্লাবিত হয়, যার ফলে খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট প্রকট হয়ে পড়েছে। আপনার আদেশে বন্যা পীড়িত মানুষের সংকট সংক্রান্ত একটি প্রতিবেদন প্রেরণ করেছি। বন্যায় বানবাসী মানুষের নজিরবিহীন ক্ষয়ক্ষতির সর্পিল গতিতে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত দেওয়ানগঞ্জ উপজেলাটি জামালপুর জেলায় অবস্থিত। বন্যায় প্রকোপ প্রতি বছরই এই এলাকায় পড়ে এবং ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ, কিন্তু এবারের বন্যায় স্মরণকালের ভয়াবহ একটি করাল গ্রাসী রূপ নিয়েছে। এইভাবে তুমি তোমার মতো করে লিখলা জিনিসগুলো। এগুলো যেন আসলে পড়াশোনা করতে হয় না, এগুলো জাস্ট পরীক্ষার আগের রাত একটু দেখে গেলে পারবা। তো এই গেল বিষয়। এরপর হচ্ছে প্রতিবেদন তৈরির সময়, প্রতিবেদনের নাম, এগুলো তো যেভাবে আছে এইভাবে। যে প্রতিবেদকের নাম মানে তুমি যে লিখছো তোমার নাম, তুমি যে উপজেলার কথা লিখবা তোমার নাম দিয়ে সেই উপজেলাটা লিখে দিবা, সিম্পল। এরপর হচ্ছে ইমেল, এগুলো খুবই পারবা। টু সিসিসি বিসিসি, টু দিয়ে যে একটা লিখবা, সিসিসি বিসিসি, সাবজেক্ট অফিসিয়াল লেটার। স্যার, গতকাল আপনার ব্লাড প্রেশার অত্যাধিক বেড়ে গেছে, হ্যাঁ, সারা রাত ঘুমাতে পারেনি, সরি আমার ব্লাড প্রেশার অত্যাধিক বেড়ে গেছে, আজও অসুস্থ বোধ করছি। মানে তুমি যে আজকে অফিস করতে পারবা না সেটার জন্য তুমি একটা ইমেল দিলা। তো ইমেইলের ফরম্যাটটা এটা অবশ্যই লিখতে হবে, এটা না নিলে নাম্বার পাবা না। প্রথম হচ্ছে টু, এরপর হচ্ছে সিসিসি, এরপর হচ্ছে বিসিসি, এরপর সাবজেক্ট, এরপর হচ্ছে আইডি নং, এরপর হচ্ছে প্রতি, মানে নামটা দিয়ে দিবা, দ্যাটস ইট। তো এইটার পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব। এরপর হচ্ছে খুদে বার্তা লেখার একদম এগুলো মানে দেখানোর মতো কিছুই না, জাস্ট একটু দেখে নিবা, হয়ে যাবে। এটার পিডিএফ তোমরা পেয়ে যাবে, পেয়ে গেলে মোটামুটি এগুলো তোমরা পড়ে নিও। ওকে, আর কি কারো কোনো কথা আছে? ইমেলটা কি বক্স করতে হবে? করতে পারো, সমস্যা নাই। এই যেটা দিছে ওইটাই। শুনো, এক এক বইতে এক এক রকম। আমার এখানে যে ফরম্যাট আছে তোমার বইতে হয়তো আরেকটু 19-20 ফরম্যাট, দিন শেষ সবই এক। আচ্ছা, শারমিন আক্তার ভাইয়া, আই লাভ এর রিপ্লাই কেন? ও তো ছেলে ছিল, এই জন্য আমি বলছি যে আই লাভ ইউ টু। এখন আমি কি কোনো মেয়েরে বলবো? আচ্ছা, এইগুলো হচ্ছে ভাইয়া পড়ে নিও। হ্যাঁ, এগুলা পেয়ে যাবা। এগুলো সাজেশন কই, সাজেশন গ্রুপে গেলে পাবা। রচনা কত পৃষ্ঠা লিখলে ফুল মার্ক পাওয়া যাবে এটা ডিপেন্ড করে। এখন 20 মার্কের একটা রচনা, বুঝতেই পারতেছো, রচনা কত পৃষ্ঠা লিখবে এটার কোনো উত্তর নাই। এটা তুমি তোমার সব লেখা শেষ করবা। রচনা লেখার জন্য মিনিমাম 30 থেকে 40 মিনিট হাতে রাখবা। একদম যদি কম হয় শেষে মিনিমাম 20 মিনিট, সবার শেষে লিখবা রচনা। মিনিমাম কম হলে 20 মিনিট রচনা লিখবা, যত পৃষ্ঠা লিখতে পারো। সময় শেষ হওয়া পর্যন্ত রচনা লিখবা, যেহেতু মার্ক বেশি। রচনাতে তোমাকে কখনোই 20-20 দিবে না, সো মাথায় রাখতে হবে। 20-18ও খুব একটা পাওয়া যায় না, মাথায় রাখতে হবে ব্যাপারগুলো। সো কাজে এখানে কিন্তু প্রচুর লিখতে হবে। হ্যাঁ, এখানে প্রচুর লিখতে হবে। বেশ, সংলাপ কি নিয়ে বলেন? খুবই সহজ। তোমাকে বলা হলো যে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে, হ্যাঁ, যে কোনো একটা বিষয়, তুমি এবং তোমার বন্ধুর মধ্যে আধুনিক বিজ্ঞান নিয়ে একটি কি করো, প্রতিবেদন লিখো। তুমি এবং তোমার বন্ধুর মধ্যে কথোপকথন, তুমি লিখবা রহিম বললো হাই কেমন আছো, করিম আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এরপর রহিম বলল হ্যাঁ
তোমার সাথে আজকে একটা বিষয় নিয়ে কথা বলতাম, তোমার হাতে কি সময় আছে? এরপর করিম বলল হ্যাঁ বলতে পারো, আমার হাতে যথেষ্ট সময় আছে। এরপর রহিম বলল আচ্ছা বলো তো আধুনিক বিজ্ঞান নিয়ে তোমার ধারণা কি? আধুনিক বিজ্ঞানের অগ্রসরতা গতিময় পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছে, পৃথিবীকে গতিময় করেছে, বিষয় তোমার বক্তব্য কি? এরপর করিম বলল হ্যাঁ বন্ধু তুমি ঠিকই বলেছ, আধুনিক বিজ্ঞানের কারণে আমরা এটা পেয়েছি সেটা পেয়েছি, আমরা অনলাইনে ক্লাস করতে পারতেছি, হ্যাঁ এডুকেশন সিস্টেম পরিবর্তন হয়েছে, তারপর হচ্ছে এখন ডাক্তার দেখাতে গেলে এখন আর হসপিটালে যাওয়া লাগে না, ঘরে বসেই ডাক্তার দেখানো যায়, এই যে বললা। এরপর করিম বলে যে হ্যাঁ ঠিক বলেছ, গত সপ্তাহে আমি অসুস্থ হয়েছি, আমি হসপিটালে যাইনি, আমি ডাক্তার দেখিয়েছিলাম ঘরে বসে অনলাইনে। এইগুলো বুঝো নাই? এইগুলো ভাই খুবই সিম্পল, এগুলো পারবা তোমরা, এগুলো কোনো বিষয় না। সংলাপ আর কি বলো? রচনা কি পয়েন্ট দিয়ে লিখতে হবে? অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, পয়েন্ট দিয়ে লিখলে নাম্বার বেশি পাবা, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। হ্যাঁ ভাই বাংলাবাজ বইটা কবে পাবো? এটা তোমাদের এইচএসসি পরীক্ষার মাঝেই বের হবে, এটা অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশনের জন্য আমার লেখা বাংলাবাজ বই চাইলে এটা কিনতে পারো, বাংলাবাজ বই, ঠিক আছে, আমার নিজের লেখা, বাজারের অন্যান্য ভংঝং বই না কিনে এই বইটা কিনতে পারো, কারণ এই বই আমার নিজের লেখা, এটা নিতে পারো। তো যাই হোক, প্রতিবেদন দিনলিপি কোনটা অ্যান্সার করা বেটার? যেটা তোমার ভালো, যেটা তুমি ভালো পারো, যেটা তোমার ভালো কমন আসে ওইটা, বুঝো নাই? আচ্ছা বাকি এটার পিডিএফ তোমরা পেয়ে যাবা, এন্ড এটা ভালো করে পড়ে নিও, বুঝছো? তো এখন ভাইয়া বাংলা কত টাকা ভাইয়া? ওটা বের হলেই দেখবা, এখানে একদম আমার ওই বইতে সব আছে, এই বইতে ব্যাকরণ অংশ আছে, মানে অ্যাডমিশনে তোমার আর কোনো বই কেনা লাগবে না। এরপর হচ্ছে বাংলা সাহিত্য বা বাংলা প্রথম সেটা আছে, বা প্রথম পত্র আর কি। এরপর হচ্ছে বিরোচন অংশ আছে, বিরোচন মানে কি এক কথায় প্রকাশ, বাগধারা, সমর্থক শব্দ, 700 পৃষ্ঠার বই, খুবই মোটা বই। এরপর হচ্ছে সাহিত্যের ইতিহাস আছে, সাহিত্যের ইতিহাস, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, চর্যাপদ, বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তন, হ্যাঁ ময়মনসিংহ গীতিকা, অনুবাদ সাহিত্য, রোমান্টিক প্রণয় উপাখ্যান, সবগুলো এখানে আছে, মানে এ টু জেড কমপ্লিট বই, কমপ্লিট বাংলা অ্যাডমিশনের বই। সো কাজেই ওই বইটা নিও, এন্ড তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট যে তোমরা অন্য বইয়ের সাথে এই বইটা কম্পেয়ার করে দেখতে পারো, এই বইটা নিতে পারো। হ্যাঁ আশা করি অ্যাডমিশনে গেলে আবার দেখা হবে, যদি দেখা হয় ইনশাল্লাহ, যদি তোমরা পাশে থাকো তাহলে অবশ্যই পাবা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অ্যান্ড অনেক 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 বেশি ভালো থাকবা। অ্যান্ড সর্বশেষ কথা আসলে বলার মতো কিছুই নেই, কথা একটাই, ভালো করে পড়াশোনা করো, হয়তো বা পড়াশোনা করে মা বাবার মুখে একটু হাসি ফুটাতে পারবা। এই মুহূর্তে লাখ টাকা দিয়ে মা বাবার মুখে হাসি ফুটানোর মতো তোমার হাতে কোনো সুযোগ নাই। সো যদি চাও যে তোমার মা বাবা তোমার এমন একটা খুশির সংবাদ, যেই খুশির সংবাদে তুমি তোমার মাকে কান্না করাতে পারবা, তুমি তোমার বাবাকে কি করতে পারবা, কান্না করাতে পারবা, এরকম একটা এমন খুশি তুমি করবা যেই খুশিতে তোমার মা বাবা কান্না করবে, তাহলে তোমার হাতে একটা অপুরান্ত সুযোগ আছে। সেটা হতে পারে এই সিটিতে ভালো ফলাফল করে, তার থেকেও আরো বড় হতে পারে যে একটা ভালো ইউনিভার্সিটি চান্স পেয়ে। এন্ড দিন শেষ আমাদের দেশে পড়াশোনা করে হয়তো ভার্সিটি চান্স পাবা। আমি আবার বলি, একটু টেকনিক্যাল ওয়েতে চিন্তা ভাবনা করতে হবে। তোমরা অনেক সময় ভাইয়াদের কথাবার্তা শুনে, ভার্সিটির ভাইয়াটাই এদের কথাবার্তা শুনে তোমরা বড় বড় স্বপ্ন দেখো যে তোমরা ইউনিভার্সিটি চান্স পাবা, এই করবা সেই করবা, অমুক ইউনিভার্সিটি চান্স পাবা, এই প্লাস পাবা। বাট আসলেই আমাদের দেশের প্রেক্ষাপটে এই এ প্লাস, এই ভার্সিটি চান্স পাওয়া কতটুকু কর্মমুখী। একটা ভালো ভার্সিটি চান্স পেলে, একটা ভালো সাবজেক্টে চান্স পেলা, চাকরি পাওয়ার পসিবিলিটি কত, কয় বছর তুমি পড়াশোনা করবা, কয় বছর তুমি চাকরি করবা। এখনো অন্তত জবের ক্ষেত্রে উন্নত বিশ্বের থেকে আমরা অনেক 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 বেশি পিছিয়ে আছি। আমাদের দেশে তোমার এখন বয়স কত? ধরো তোমারই এখন বয়স হচ্ছে 20 বছর, তুমি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে তোমার বয়স হয়ে গেলে 21 বছর, 5 বছর তুমি অনার্স করলে, 26 বছরে তোমার অনার্স কমপ্লিট, মাস্টার্স করলে তুমি 27 বছরে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট। 26-27 বছর পর্যন্ত একটা ছেলে বেকার থাকা লাগে, সেটা বিশ্ববিদ্যালয়ে পড়লো। অথচ অন্য দেশগুলোতে দেখো, বাইরের দেশগুলোতে দেখো, তুমি জাপানের কথা বলো, জার্মানির কথা বলো, সেখানে দেশে দেখবা যে মানে ছেলে মেয়েরা যখন পড়াশোনা করে পাশাপাশি তারা খুব ভালো নিজেদের প্রাইভেট কার থাকে, নিজেদের গাড়ি থাকে, নিজেরা অনেক বেশি। আমাদের দেশের ছেলেমেয়েরা এই যে আমেরিকাতে চলে যায়, আমাদের দেশের ছেলেমেয়েরা ইতালি চলে যায়, জাপান চলে যায়, জার্মানি চলে যায়, ওরা গিয়ে সেখানে কি করে? ওরা গিয়ে পড়াশোনা করে, আবার পাশাপাশি ওরা মাসে 3-4 লাখ টাকা ইনকাম করে। কথা কি বুঝছো? আবার পাশাপাশি তারা 3-4 লাখ টাকা ইনকাম করে। তো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা ভালো করে পড়াশোনা করো, অ্যান্ড সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করো। এবং পাশাপাশি আমাদের দেশে এখন অপুরান্ত একটা সুযোগ, সেটা হচ্ছে স্টুডেন্টরা বাইরে চলে যায়। এটা আমাদের দেশের সিচুয়েশনে, আমাদের দেশে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ছেলেমেয়েরা কি করে? বাইরে চলে যায়। এটাও ভালো, যদি কারো সেই টার্গেট থাকে তাহলে সেই হিসাবে ইয়ে করো। এবং আগে একটা সময় ছিল যখন আমরা ফার্মগেট যখন পড়াতাম, বিভিন্ন জায়গায় হাঁটা যাইতো না, স্টুডেন্ট এত বেশি স্টুডেন্ট থাকতো,
প্রত্যেকটা ম্যাচে যখন গ্রাম থেকে ছোট ভাইরা যখন আসতো ওদেরকে ম্যাচে উঠাতে গেলে দেখতাম যে সব ভার্সিটি অ্যাডমিশন। কিন্তু গত বছর আমি একটা ম্যাচে, ঢাকাতে একটা ম্যাচে গিয়ে, মালিবাগ একটা ম্যাচে আমার এক ছোট ভাইকে উঠাতে গিয়ে সেই ম্যাচে আমি গিয়ে দেখি যে প্রত্যেকটা রুমে আইএলসের বই। আশঙ্কাজনক হারে ইউনিভার্সিটি অ্যাডমিশনে স্টুডেন্টরা দিন দিন কমতেছে, আশঙ্কা। আর তাছাড়া চাকরির বাজারে এখন কোটা, সেই প্রসঙ্গ নাই বললাম। তো কাজে এখন সবকিছু অনেক চ্যালেঞ্জিং। যদি পড়াশোনা করতে হয় তাহলে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে, খেয়ে না খেয়ে পড়াশোনা করতে হবে, কারণ মার্কেটটা কিন্তু প্রচুর কম্পিটিশন, এখানে কোটা আছে, এখানে যেই পরিমাণ স্টুডেন্ট তার চাকরি সেই তুলনায় চাকরি নাই বললেই চলে। কথা কি বুঝতে পারছো? ধৈর্য লাগে, পড়াশোনা লাগে, পরিশ্রম লাগে, অনেক কিছু লাগে। তো চিন্তা ভাবনা করো কি করবা, হাতে সময় আছে, হাতে সময় আছে, চিন্তা ভাবনা করো কি করবা। অনেকেই যারা ব্যবসা ভালো লাগে ব্যবসা করো, বাবার ব্যবসা থাকলে ব্যবসা করো, পাশাপাশি করো, কিছু একটা করো, কিছু একটা করো। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আর কি কারো কোনো জিনিস বলার আছে? ঠিক আছে, ওকে। তো আমি যেটা বললাম তোমাদেরকে বাস্তবিক কথা বললাম, বাস্তবিক কথা বললাম, বাট তোমাদের বয়স কম, তোমরা হয়তো ওই কথাটা অনেকেই নাও বুঝতে পারো, অনেকে বুঝবাও না। তোমাদের ভাইয়েরা তোমাদেরকে খালি ব্যবসা করাবে তোমাদেরকে দিয়ে। তো তুমি যদি অ্যাডমিশনে ভর্তি হও তার টাকা, তুমি যদি আমার বই কিনো আমার টাকা, তুমি আমার কোর্স কিনলে আমার টাকা। ও কাজে ভাইয়ের থেকে মোটিভেশন নেওয়া লাগবে না, ভাইয়ের নিজেরই নাই ঠিক, ভাইয়ের থেকে তুমি কি মোটিভেশন নিবে? ভাই নিজেই তো তোমার দিয়ে টাকা ইনকাম করে, তাই না? ভাইয়ের ইনকাম কি খালি তোমার দিয়ে টাকা ইনকাম? তোমার কাছে কোর্স বিক্রি করবে, বই বিক্রি করবে, তোমার পিডিএফ বিক্রি করবে, তোমার কাছে সাজেশন বিক্রি করবে, ভাইয়ের কাজ তো এটা। তো ভাইয়া তো তোমাকে সেই মোটিভেশন দিবে, যেই মোটিভেশন দিলে ভাইয়ার লাভ। কথা কি বুঝো নাই? এই জন্য অনলাইনে এসব ভাইয়াটাই থেকে মোটিভেশন নেওয়া যাবে না। প্র্যাকটিক্যাল লাইফ তোমার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে মোটিভেশন না, তোমার মা বাবার চোখের দিকে দেখো, আশেপাশে যারা আছে এদের কাছ থেকে। তোমার ভাইয়া তোমার জীবনও ভালো মোটিভেশন দিবে না, যেই মোটিভেশন দিলে তার কোর্স বিক্রি হবে, বই বিক্রি হবে, তোমাকে সেটাই দিবে। কথা কি বুঝছো? ভালো থাকবা। এক্সাম কি পিছাবে সম্ভাবনা নাই, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করো। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবে, আমার জন্য দোয়া করবা যাতে সবসময় সুন্দর থাকতে পারি, সুস্থ থাকতে পারি। ধ্রুব বইটা কিনছিলাম, এটা আমার বই বের হওয়ার আগে আমি ধ্রুব বইয়ের সাথে একসাথে রাইটার হিসেবে ছিলাম। পরবর্তীতে আমার নিজেরও বই, আমি নিজে বই বের করছি, ওটা এখন আর নাই, মানে আমি এখন তো আমার নিজেরই বই আছে। আচ্ছা, ওটাও ধ্রুব বই অনেক ভালো বই, খুবই ভালো বই, ওটাও নিতে পারো, চাইলে আমারটাও নিতে পারো। ওকে, তো ভালো থাকবা, অনেক অনেক ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি, এন্ড আল্লাহ হাফেজ। দোয়া করবা আমার জন্য সব সময়। আল্লাহ হাফেজ। শেষ শেষ, হ্যাঁ, বন্ধ করে দেন। Vai,